একটা ব্যান্ড পার্টি পর্যন্ত আছে। কিছুক্ষণ পর পর ব্যান্ড পার্টি বাজাচ্ছে হলুদ বাটো, মেহেন্দি বাটো, বাটো ফুলের মন। এই একটি মাত্র গানই এরা জানে, সব অনুষ্ঠানে একই গান। ব্যান্ড পার্টি এনেছেন আব্দুল মতিন সাহেব। তার কাণ্ড কারখানা এরকমই, সব সময় চান লোকজনকে চমকে দিতে। যারা ইলেকশন করে তাদের নাকি এরকমই করতে হয়। কোথাও লোকজন জড়ো হলে এটা ভাষণ দিতে হয়। আজও নিশ্চয়ই দেবেন। মাইক এসেছে। রোগা একটা ছেলে কিছুক্ষণ পরপর বলছে, হ্যালো হ্যালো, মাইক্রোফোন টেস্টিং, 1 2 3 4, মাইক্রোফোন টেস্টিং, হ্যালো হ্যালো। রোগা ছেলেটি চলে যাবার পর তার চেয়েও রোগা একটা ছেলে এসে মাইকের সামনে দাঁড়ালো। খুব কায়দা করে বলল, জরুরি ঘোষণা, জরুরি ঘোষণা। ভাই সাহেব, একটি বিশেষ ঘোষণা। অত্র অঞ্চলের বিশিষ্ট সমাজসেবী, জনগণের নয়নের মণি, এ যুগের প্রতিবাদী কণ্ঠস্বর জনাব আব্দুল মতিন মিয়া এইমাত্র একটি স্বর্ণপদক ঘোষণা করেছেন। আজকের এই ফাইনাল ম্যাচের সেরা ফুটবল খেলোয়াড়ের জন্য একটি স্বর্ণপদক। খেলা শেষে এই স্বর্ণপদক দেওয়া হবে। ভাই সাহেব, জরুরি ঘোষণা, জরুরি ঘোষণা। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আর কেমন লাগছে আমাদের গল্প? কোনো ত্রুটি থেকে থাকলে কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন প্লিজ। আজ শুনবেন বোতলভূত গল্পের তৃতীয় ও অন্তিম পর্ব। চলুন শুনে আসি হুমায়ুন আর তার দল খেলায় জিততে পারবে, নাকি হাত পা ভেঙে পুরো গ্রীষ্মের ছুটি বাড়িতে বসে কাটাতে হবে। শুরু করছি গল্প বোতলভূত তৃতীয় পর্ব। লিখেছেন হুমায়ুন আহমেদ। আমি মনে মনে বললাম, ভাই বোতলভূত, আমাদের রক্ষা করো ভাই। রয়্যাল বেঙ্গল ফুটবল ক্লাব বনাম বুলেট ক্লাবের ফাইনাল খেলায় এমন হুলস্থুল হবে কে ভেবেছিল? মাঠে লোকে লোকারণ্য, একটা ব্যান্ড পার্টি পর্যন্ত আছে। কিছুক্ষণ পর পর ব্যান্ড পার্টি বাজাচ্ছে হলুদ বাটো, মেহেন্দি বাটো, বাটো ফুলের মন। এই একটি মাত্র গানই এরা জানে, সব অনুষ্ঠানে একই গান। ব্যান্ড পার্টি এনেছেন আব্দুল মতিন সাহেব। তার কাণ্ড কারখানা এরকমই, সব সময় চান লোকজনকে চমকে দিতে। যারা ইলেকশন করে তাদের নাকি এরকমই করতে হয়। কোথাও লোকজন জড়ো হলে এটা ভাষণ দিতে হয়। আজও নিশ্চয়ই দেবেন। মাইক এসেছে। রোগা একটা ছেলে কিছুক্ষণ পরপর বলছে, হ্যালো হ্যালো, মাইক্রোফোন টেস্টিং, 1 2 3 4, মাইক্রোফোন টেস্টিং, হ্যালো হ্যালো। রোগা ছেলেটি চলে যাবার পর তার চেয়েও রোগা একটা ছেলে এসে মাইকের সামনে দাঁড়ালো। খুব কায়দা করে বলল, জরুরি ঘোষণা, জরুরি ঘোষণা। ভাই সাহেব, একটি বিশেষ ঘোষণা। অত্র অঞ্চলের বিশিষ্ট সমাজসেবী, জনগণের নয়নের মণি, এ যুগের প্রতিবাদী কণ্ঠস্বর জনাব আব্দুল মতিন মিয়া এইমাত্র একটি স্বর্ণপদক ঘোষণা করেছেন। আজকের এই ফাইনাল ম্যাচের সেরা ফুটবল খেলোয়াড়ের জন্য একটি স্বর্ণপদক। খেলা শেষে এই স্বর্ণপদক দেওয়া হবে। ভাই সাহেব, জরুরি ঘোষণা, জরুরি ঘোষণা। এই ঘোষণায় বুলেট ক্লাবের সবার মুখে হাসি দেখা গেল। কেনই বা হাসি দেখা যাবে না? শিল্ড, স্বর্ণপদক সব তো ওরাই পাবে। আমরা হাত পা ভেঙে বাড়ি ফিরবো। আমরা মুখ শুকনো করে মাঠে নামলাম। ব্যান্ড পার্টি বিপুল উৎসাহে বাজাতে লাগলো হলুদ বাটো, মেহেন্দি বাটো, বাটো ফুলের মো। রেফারি হচ্ছেন আমাদের স্কুলের ড্রিল স্যার অজিত বাবু। খুব রাগী বলে আমরা তার নাম দিয়েছি জীবাণু স্যার। জীবাণু স্যার আমাদের দেখে অবাক হয়ে বললেন, তোরা মাত্র 9 জন কেন? বাকি 2 জন কই? আমি বললাম, ওরা খেলবে না স্যার। কেন? বুলেট ক্লাবের বগা ভাই ভয় দেখিয়েছে, খেলতে নামলে পা ভেঙে দেবে। বলিস কি? সত্যি কথা স্যার, ওদের দলে একজন আছে নাম ল্যাংচু। ওর কাজই হচ্ছে ল্যাং মারা, ল্যাং মেরে পা ভেঙে ফেলা। বিচিত্র না, ভাঙতেও পারে, সাবধানে খেলবি। খবরদার চার্জ ফার্জ করতে যাবি না। জীবাণু স্যার বাঁশিতে ফু দিলেন। খেলা শুরু হলো। আমি পকেটে হাত দিয়ে কাপা কাপা গলায় বললাম, ও ভাই বোতলভূত, আমাদের বাঁচাও ভাই। কথা শেষ হবার আগেই দেখা গেল বগা ভাই বিদ্যুৎ গতিতে বল নিয়ে আমাদের গোল পোস্টের দিকে যাচ্ছে। বদরুল তাকে আটকাতে গিয়ে উল্টে পড়ে গেল।
কারণ ল্যাংচু তাকে ল্যাং মেরে ফেলে দিয়েছে। গোল পোস্টে আমাদের গোলকিপার নান্টু চোখ বন্ধ করে ফেলেছে। এটাই হচ্ছে তার নিয়ম। বল নিয়ে কেউ গোল পোস্টের দিকে আসতে থাকলে আপনাতেই তার চোখ বন্ধ হয়ে যায়। বগা ভাই গোল পোস্টের প্রায় 6 গজের ভেতরে চলে এসেছে। নান্টু চোখ বন্ধ করে মূর্তির মতো দাঁড়িয়ে আছে। ঠিক তখন একটা অঘটন ঘটল। মনে হলো কেউ একজন যেন প্রচণ্ড একটা চর বসিয়ে দিয়েছে বগা ভাইয়ের গালে। বগা ভাই থমকে দাঁড়িয়ে অবাক হয়ে চারদিকে তাকিয়ে। তার পায়ে বল, অথচ সে শট দিতে পারছে না। মাঠে তুমুল হইচই, কিক দাও কিক দাও, হাবার মতো দাঁড়িয়ে আছো কেন, কিক দাও। বগা ভাই নিজেকে সামলে নিয়ে প্রচণ্ড কিক দিল। আশ্চর্যের উপর আশ্চর্য, প্রচণ্ড কিকেও বল অবস্থার কোনো পরিবর্তন করতে পারল না। বলটা যেন নিতান্ত অনিচ্ছায় গড়িয়ে যাচ্ছে। একসময় নান্টুর পায়ের কাছে বলটা ব্রেক কষে দাঁড়িয়ে পড়ল। সেই দাঁড়িয়ে থাকা বলের উপর নান্টু বাঘের মতো ঝাঁপিয়ে পড়ে এমন ভঙ্গি করতে থাকলো যেন সে বুলেটের মতো গতির বলকে অপূর্ব কায়দায় আটকেছে। মজা আরও জমল। বুলেট ক্লাবের যে কোনো প্লেয়ার বল নিয়ে এগিয়ে এলেই অদৃশ্য কে যেন চর বসিয়ে দেয়। ল্যাংচু তো হতভম্ব, কারণ কিছুক্ষণ পরপর সে চর খাচ্ছে। একবার দেখা গেল সে কোমরে হাত দিয়ে খিলখিল করে হাসছে। তার হাসি থামেই না। মাঠে সবাই হতভম্ব। ড্রিল স্যার অবাক হয়ে বললেন, এই ছেলে, তুমি এরকম করছো কেন, হাসছো কেন? ল্যাংচু করুণ মুখে বলল, কি করব স্যার বলুন তো, কে যেন কাতুকুতু দিচ্ছে। কাতুকুতু দিচ্ছে মানে কি বলছো তুমি? সত্যি দিচ্ছে স্যার। হাসতে হাসতে ল্যাংচু গড়িয়ে পড়ল। অদ্ভুত কাণ্ড। ওরা বলে কিক করলে বল নড়ে না, যেন পাথরের বল। বুলেট দলের ক্যাপ্টেন হচ্ছে মুশতাক। সে একবার কিক করে বলল, উফ করে চেঁচিয়ে উঠল। ড্রিল স্যার বললেন, কি হয়েছে? স্যার, বল তো আগুনের মতো গরম, পা পুড়ে গেছে স্যার, পায়ে ফোসকা পড়ে গেছে। পাগলের মতো কথা বলিস না তো, বল গরম মানে? আপনি হাতে নিয়ে দেখুন স্যার। ড্রিল স্যার বল হাতে নিয়ে বললেন, বল যেরকম সেরকমই তো আছে, কি বলছিস তোরা? হাফ টাইমের 10 মিনিট আগে আমরা একটা গোল করে ফেললাম। আমরা গোল করলাম বলাটা ঠিক হলো না, বলটা আপনা আপনি গোলে পড়লো। ড্রিল স্যার পর্যন্ত হতভম্ব হয়ে পড়লেন। বাঁশি বাজাবেন কিনা বুঝতে পারলেন না। হাফ টাইমের পর বুলেট ক্লাব আর খেলতে রাজি হলো না। আব্দুল মতিন সাহেব মহা চিন্তায় পড়ে গেলেন। সেবার খেলোয়াড়ের স্বর্ণপদক কাকে দেবেন বুঝতে পারলেন না। শেষ পর্যন্ত সেই স্বর্ণপদক নান্টুর কপালে জুটল। সে থেমে থাকা বল আটকানোর জন্য পেয়ে গেল স্বর্ণপদক। আব্দুল মতিন সাহেব কাপা গলায় একটা ভাষণ দিলেন। রয়্যাল বেঙ্গল ফুটবল ক্লাবের উজ্জ্বল প্রতিভা, অত্র অঞ্চলের বিশিষ্ট গোলকিপার নান্টুর অপূর্ব ক্রীড়াশৈলীতে মুগ্ধ হয়ে তাকে দেওয়া হচ্ছে আব্দুল মতিন স্বর্ণপদক। ভাই সব হাততালি দিন, হাততালি দিন। প্রচন্ড হাততালি পড়ল। সেই সঙ্গে ব্যান্ডে বেজে উঠল হলুদ বাটো, মেহেন্দি বাটো, বাটো ফুলের মুখ। অরুয়াপা বলেছিল আমাদের রয়্যাল বেঙ্গল ফুটবল টিম চ্যাম্পিয়ন হলে সে তার মাথার চুল কেটে ফেলবে। এসব হচ্ছে কথার কথা, আমরা সবসময় বলি। ওই তো সেদিন আমাদের ক্লাসের মনসুর বলল, সে যদি 1 জগ পানি 1 চুমুকে খেতে না পারে তাহলে তার নাম বদলে ফেলবে। 8 জগ খাবার পর চোখ টোক উল্টে এক কাণ্ড। তার জন্য তো তার নাম বদলানো হয়নি। কিন্তু অরুয়াপা সত্যি সত্যি মাথার চুল কেটে ফেলল। আমার মা খুব শান্ত ধরনের মহিলা, সহজে রাগ টাগ করেন না, কিন্তু তিনি পর্যন্ত রেগে ভূত। চেঁচিয়ে বাড়ি মাথায় তুলে বললেন, কেন চুল কাটলি? অরুয়াপা সহজ গলায় বলল, বাজিতে হেরেছি তাই চুল কাটলাম। এত সুন্দর চুল কাটতে একটু মায়া লাগলো না? না, লাগলো না। তুই কি পাগল হয়ে গেলি? না, হইনি, তবে এখন তোমার চিৎকারে পাগল হব। চুল কাটায় অরুয়াপাকে কি যে বিশ্রী দেখাচ্ছিল বলার মতো নয়, তাকে দেখাচ্ছিল ছেলেদের মতো। আমার কাছে মনে হলো অরুয়াপা চুল না কাটলেও পারত। আমরা চ্যাম্পিয়ন হয়েছি ঠিকই, কিন্তু সেটা সম্ভব হয়েছে বোতল ভূতের জন্য। সে সাহায্য না করলে সবার সাথে গোল খেতে হতো। কাজেই এ যে তাই ফাঁকি আছে।
ফাঁকির খেলার কারণে বেচারি অরু আপার সব চুল যাবে, তা কি ঠিক হলো? অরু আপা অবশ্যই বোতল ভূতের কথা একেবারেই বিশ্বাস করে না। সে সায়েন্সে পড়ে তো, তাই সায়েন্সে পড়লে সব কিছু অবিশ্বাস করতে হয়। সেদিন বাসায় মন্টু ভাই এসেছিলেন। তিনি বইটই পড়ে হাত দেখা শিখেছেন। সব সময় তার পকেটে একটা ম্যাগনিফাইং গ্লাস থাকে। কেউ যদি হাত দেখতে চায়, উনি গম্ভীর মুখে বসে যান। ম্যাগনিফাইং গ্লাস দিয়ে কি সব দেখে টেখে বলেন, বৃহস্পতিবার ক্ষেত্রটা ভালো মনে হচ্ছে না, তবে মঙ্গলের ক্ষেত্রে সব চিহ্ন আছে, প্রচুর অর্থ লাভ হবে। মন্টু ভাই এমনভাবে কথা বলেন যে সবাই মুগ্ধ হয়ে যায়, আর মনে হয় তিনি যা বলছেন সবই সত্যি। সেই মন্টু ভাইয়ের ম্যাগনিফাইং গ্লাস অরু আপা একদিন নর্দমায় ফেলে দিয়ে বলল, আপনি সবসময় অবৈজ্ঞানিক কথা আর বলবেন না তো মন্টু ভাই। খুব রাগ লাগে। মন্টু ভাই আহত গলায় বললেন, 2 পাতা বিজ্ঞান পড়া তুই এই কথা বলতেছিস? শেক্সপিয়ার কি বলেছেন জানিস? তিনি বলেছেন, দেয়ার আর মেনি থিংস ইন হেভেন অ্যান্ড আর্থ। তিনি বিজ্ঞানী ছিলেন না বলেছেন। আর তুই বুঝি বিরাট সায়েন্টিস্ট? দুইজনে বিরাট তর্ক বেঁধে গেল। শেষমেশ রাগ করে মন্টু ভাই চলেই গেলেন। ওরও আবার স্বভাবই হচ্ছে সবার সঙ্গে তর্ক করা। কোনো কিছু বিশ্বাস করেন না। চোখের সামনে বোতল ভূতের কার্যকারখানা দেখেও বলেছে ভূত বলে কিছু নেই, এবং সে নাকি তা প্রমাণ করে দেখাবে। বোতলের ভেতরে নাকি আছে শুধু বাতাস। শেষে রাগ করে একদিন বললাম, বেশ তো, প্রমাণ করো তাহলে বোতলে কিছু নেই, তবে তুমি কিন্তু বোতলের মুখ খুলতে পারবে না। বেশ, খুলবো না। প্রমাণটা করবে কিভাবে? ওরও আপা গম্ভীর হয়ে বলল, খুব সোজা, প্রমাণ। ওজন করে প্রমাণ করব। সব জিনিসেরই ওজন আছে। ভূত বলে যদি কিছু থেকে থাকে, তবে তারও ওজন থাকবে, এবং যত তার বয়স বাড়বে তার ওজনও তত বাড়বে, কারণ বয়সের সঙ্গে সঙ্গে সে বড় হচ্ছে। আমি যা করব তা হচ্ছে কলেজের ল্যাবরেটরির যে ওজন যন্ত্র আছে তা দিয়ে বোতলটার ওজন 7 দিন পর পর মাপব। যদি দেখা যায় বোতলটির ওজন বাড়ছে না, তাহলে বুঝতে হবে ভূত প্রেত বলতে কিছু নেই এই বোতলের মধ্যে। প্রথম সপ্তাহে ওজন হলো 17.473 গ্রাম। পরের সপ্তাহে ওজন বাড়ার বদলে খানিকটা কমেই গেল। ওজন হলো 17.471 গ্রাম। এর পরের সপ্তাহে 17.40 গ্রাম। ওরও আবার মুখ শুকিয়ে গেল। বাড়ার বদলে ওজন কমছে কেন? তা তো হবার কথা নয়। আমি বললাম, ভূতেদের বেলায় নিয়ম অত সোজা নয়, সব উল্টো। তারা যতই বড় হয় তাদের ওজন তত কমে। ওরও আপা বিরক্ত হয়ে বলল, বাজে বকিস না তো, তাহলে তুমি বলো ওজন কমছে কেন? ওজন নেবার যন্ত্রটা হয়তো ভালো না, এবার অন্য যন্ত্র দিয়ে ওজন নেব। বেশ তো, নাও, সাবধান বোতল যেন না ভাঙে। আবার ওজন নেওয়া শুরু হলো। এবার দেখা গেল ওজন বাড়ছে। ওরও আপার এবার খুব মেজাজ খারাপ হয়ে গেল। আমি বললাম, ভূতদের ওজন হয়তো বাড়ে আবার কমে, আবার বাড়ে তারপর আবার কমে। ওরও আপা ঝাঁঝালো গলায় বলল, বোকার মতো কথা বলিস না তো। বোকার মতো কথা শুনলে আমার গা জ্বলে যায়। তুমি তাহলে আমাকে বলো, ওজন বাড়ছে কমছে কেন? কোথাও কোনো ভুল হয়েছে তাই এরকম হচ্ছে? কি ভুল সেটাই তো বুঝতে পারছি না। ওরও আপা আরো কি সব পরীক্ষা করলো। বোতল 1 সপ্তাহ অন্ধকারে রেখে তারপর ওজন করলো, আলোতে রেখে ওজন করলো। কোনোটার সঙ্গে কোনোটার কোনো মিল নেই। ফ্রিজে রেখে ঠান্ডা করে ওজন নিলে একরকম, আবার গরম করলে ওজন অন্যরকম হয়ে যায়। শেষটায় ওরও আপা রাগ করে বলল, তোর এই বোতল নিয়ে বিদায় হ, শুধু শুধু সময় নষ্ট। ওরও আপার পরীক্ষা নিরীক্ষার একটা লাভ হলো। সবাই জেনে গেল বোতল ভূতের ব্যাপারটা। নিতান্ত অপরিচিত লোকও পথের মাঝখানে আমায় দাঁড় করিয়ে জিজ্ঞেস করে, এই যে খোকা, তোমার কাছে বোতলের ভেতরে নাকি ভূত আছে, দেখি তো জিনিসটা। আমি হাসি মুখে দেখাই। খুব গর্ব বোধ হয়। ভূত পকেটে নিয়ে ঘুরে বেড়ানো তো খুব সহজ ব্যাপার নয়। হেড স্যার পর্যন্ত একদিন বললেন, দেখি তো জিনিসটা। সব ভালো দিকের একটা খারাপ দিকও আছে। একদিন খারাপ দিকটা স্পষ্ট হলো। স্কুল থেকে ফিরছি, কালীতলার মন্দিরটার কাছে বগা ভাইয়ের সঙ্গে দেখা। বগা ভাই থমথমে গলায় বলল, বের কর। কি বের করব? ভূত বের কর। না বের করলে কাদার মধ্যে পুঁতে ফেলবো। তার আগে এমন একটা চর দেব যে 32টা দাঁত তোর পড়ে যাবে, জিভ পর্যন্ত পড়ে যাবে। আমি বোতল বের করলাম।
বগা ভাই সেই বোতল টপ করে নিজের পকেটে রেখে দিয়ে বলল, আর কোনো কথা না, সোজা বাড়ি চলে যা। একটা কথা বলেছিস তোকে 6 নম্বরই ধোলাই দিয়ে দেবো। 6 নম্বরই ধোলাই কাকে বলে জানিস? আমি জানতাম না, জানার ইচ্ছাও হলো না। বাড়ির দিকে রওনা হলাম। রাগে দুঃখে আমার চোখে পানি এসে গেছে। পুরুষ মানুষের চোখে পানি আসা খুব খারাপ, কিন্তু অনেক চেষ্টা করেও পানি সামলাতে পারছি না, টপাটপ পড়েই চলেছে। বোতল ভূত হাতছাড়া হওয়ায় আমাদের বাড়ির সবাই খুব খুশি। বড় চাচা বললেন, বাঁচা গেল, আপদ বিদায় হয়েছে। আমার বাবা বললেন, এইসব আজে বাজে জিনিস বাড়িতে না থাকাই ভালো। অরুয়াবা মুখ ঢাকা করে বললেন, একটা কুসংস্কার বাড়ি থেকে গেছে, এটা একটা সুসংবাদ। আমার মন খুব খারাপ হয়ে গেল। রাতে ঘুমোতে যাওয়ার আগে রোজ একবার করে বলি, ও ভাই বোতল ভূত, ফিরে এসো। বগাবের হাত থেকে তোমাকে উদ্ধার করার ক্ষমতা আমার নেই, তুমি দয়া করে নিজে নিজেই চলে এসো। ভোরবেলা ঘুম ভাঙতেই মনে হয় বোতল ভূত হয়তো নিজে নিজেই চলে এসেছে। অনেক খোঁজাখুঁজি করি, কিছু নেই। এদিকে বকা ভাইয়ের উপদ্রব খুব বেড়েছে। রয়্যাল বেঙ্গল ক্লাবের যাকেই সে দেখে তার কপালে অনেক যন্ত্রণা। একদিন মুনিরকে ধরে ধোলাই দিয়ে দিল। বেচারা স্কুল থেকে বাড়ি ফিরছিল, বগা ভাইয়ের সঙ্গে দেখা। বগা ভাই হাত ইশারা করে ডাকলো। মুনির না দেখার ভান করে চলে যাচ্ছে, বগা ভাই দৌড়ে এসে শার্টের কলার চেপে ধরলো। কড়া গলায় বলল, কি চোখে দেখতে পাস না? চর খেতে কেমন মজা দেখবি, এই দেখ। শুধু শুধু মারছেন কেন? ইচ্ছে হচ্ছে মারছি, মেরে ভর্তা বানিয়ে দেবো, একদম আলু ভর্তা। এই বলে মুনিরের হাত থেকে অঙ্ক বই টেনে নিয়ে কুচি কুচি করে ছিঁড়ে ফেললো। মুনির কাঁদতে কাঁদতে বাড়ি ফিরল। আমিও একদিন ধরা পড়লাম। আমার সাথে তোতলা রঞ্জু। আমাদের ক্লাসে 3 জন রঞ্জু। এদের একজন শুধু রঞ্জু, অন্য দুজনের একজন তোতলা রঞ্জু, অন্যজন মাথামোটা রঞ্জু। মাথামোটা রঞ্জুর মাথাটা শরীরের তুলনায় বড়, আর তোতলা রঞ্জু ভয় পেলে তোতলাতে শুরু করে। বগা ভাইকে দেখে তার তোতলামি শুরু হয়ে গেল। বগা ভাই বলল, তারপর কি খবর? আমি গম্ভীর হয়ে বললাম, ভালো খবর। দেখ কি রকম ভালো খবর, এখন টের পাবি। কানে ধরে 100 বার উঠবোস কর। তোতলা রঞ্জু সঙ্গে সঙ্গে উঠবস শুরু করলো। আমি ক্ষীণ স্বরে বললাম, কেন? আবার মুখে মুখে কথা, সাহস বেশি হয়ে গেছে দেখছি। এমন ধোলাই দেব যে 2-এর ঘরের নামটা ভুলে যাবি। এখন আর সঙ্গে সঙ্গে বোতল ভূত নেই যা বেঁচে যাবি। আমি দীর্ঘ নিঃশ্বাস ফেলে উঠবস শুরু করলাম। কি দরকার ঝামেলা করে? কানে ধরে উঠবস করতে তো আর খুব কষ্ট হয় না, শুধু একটু লজ্জা লাগে আর কি। বগা ভাই বলল, বোতল ভূত ফেরত চাস? যদি ফেরত চাস তাহলে 200 উঠবোস করতে হবে। 200 বার করলে ফেরত দেব। না, বলেছে 200 বার করলে ফেরত দেবে? সেই সঙ্গে 50টা টাকা দিতে হবে, নগদ কারবার। টাকা পাবো কোথায়? আমি তার কি জানি, টাকা নিয়ে আয়, বোতল ফেরত পাবি। এই যন্ত্রণার বোতল ফেরত দিয়ে দেব। ভূত দিয়ে আমার কি দরকার, আমি নিজেই তো এক ভূত। 50 টাকা জোগাড় করতে কি যে কষ্ট হলো। রয়্যাল বেঙ্গল ফুটবল ক্লাবের সবাই চাঁদা দিল। বড় চাচার কাছে কান্নাকাটি করে পেলাম মাত্র 5 টাকা। বাবা দিলেন 10 টাকা, তবু 2 টাকা কম পড়লো। সেই টাকা অরুয়াপা দিয়ে দিলেন। টাকা পকেটে নিয়ে বোতল ভূত ফেরত আনতে গেলাম। সঙ্গে নিলাম মুনিরকে। পোস্ট অফিসের সামনে বটগাছের নিচে বগা ভাই তার 2 বন্ধুকে নিয়ে বসে আছে। আমি এবং মুনির ভয়ে ভয়ে উপস্থিত হলাম। বগা ভাই বলল, টাকা এনেছিস? বের কর। দিলাম টাকা। বগা ভাই খুব সাবধানে 2 বার গুনল। টাকাটা পকেটে রেখে থমথমে গলায় বলল, দাঁড়িয়ে আছিস কেন, বাড়ি চলে যা। বোতল ভূত ফেরত দাও। কথা বললে চর খাবি, চর দিয়ে দাঁত ফেলে দেব। বোতল ভূত ফেরত দেবে না, তাহলে টাকা নিলে কেন? এটা হচ্ছে তোর ভূত পোষার খরচ। যা এখন, একটা কথা বলবি তো শিয়ালের শিং দেখিয়ে দেব। শিয়ালের শিং কখনো দেখেছিস? টাকা ফেরত দাও। আরে আবার টাকা ফেরত যায়, শক্ত কম না? বগা ভাই উঠে এসে একটা চর বসিয়ে দিল। আমি চোখে অন্ধকার দেখলাম। মুনির বলল, আমি কিন্তু স্যারদের বলে দেব। যা বলে আয়, দাঁড়িয়ে আছিস কেন, যা। বলতে বলতে বগা ভাই মুনিরের পেটে একটা ঘুষি দিল।
মনির কোক করে একটা শব্দ করে পেটে হাত দিয়ে বসে পড়ল। দুজনে এবার গলা জড়াজড়ি করে কাঁদতে থাকলাম। আমরা চললাম। আমি এবং মনির অনেকক্ষণ বসে রইলাম। তারপর বাড়ির দিকে রওনা হলাম। দুজন কাঁদতে কাঁদতে বাড়ি ফিরছি। তখনই মজার ব্যাপারটা ঘটল। চোখ মোছার রুমালে খুঁজে পকেটে হাত দিতেই হাতে ঠান্ডা কি যেন লাগলো। বের করে দেখি বোতল ভূত। সে চলে এসেছে। আমি এবং মুনির দুজনেই গলা জড়াজড়ি করে অনেকক্ষণ কাঁদলাম। এবারের কান্না সুখের কান্না। বছরের মধ্যে সবচেয়ে খারাপ মাস কোনটা? ডিসেম্বর, পরীক্ষার মাস। এই মাসটা না থাকলে কেমন হতো? সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, তারপর জানুয়ারি। মাঝখানে ডিসেম্বরটা নেই। বোতল ভূতকে বললে হয় না? নিশ্চয়ই হয়। সে কিছু একটা করবেই, কিন্তু তাকে বলা যাচ্ছে না, কারণ বড় চাচা বোতল ভূত স্টিলের আলমিরায় বন্দি করে রেখেছে। ফাইনাল পরীক্ষার আগে তাকে হাত পাওয়া সম্ভব নয়। পরীক্ষার পরেও যে পাবো সে আশাও খুব ক্ষীণ। এরকম কেন হলো সেটা আগে বলি। আমাকে আর অন্তুকে পড়ানোর জন্য নতুন একজন স্যার রাখা হয়েছে, মজিদ স্যার। এই স্যারের চেহারাটা খুব ভালো মানুষের মতো, কিন্তু মেজাজ আগুনের মতো। বাড়িতে ঢুকেই বিনা কারণে একটা হুঙ্কার দেন। তারপর বলেন, হোম টাস্কের খাতা আর বেদটা বের করো। কত ধানে কত চাল আগে হিসেব নিয়ে নিই। আমরা ভয়ে ভয়ে হোম টাস্কের খাতা বের করি। পরবর্তী আধা ঘন্টা আমাদের উপর দিয়ে বড় ধরনের একটা সাইক্লোন বয়ে যায়। আমরা কান্নাকাটিও করি, তাতে লাভ হয় না। বড় চাচা হৃষ্ট চিত্তে বলেন, ভালো মাস্টার দিয়েছি, এইবার টাইট হচ্ছে। মাস্টার আরো টাইট দাও, আরো। উৎসাহ পেয়ে মজিদ স্যার আরো টাইট দেন। আমরা দেখি চোখে অন্ধকার। শেষ পর্যন্ত অতিষ্ঠ হয়ে অন্তু যা করলো তা মোটেও দোষের নয়। 2 লাইনের একটা কবিতা লিখলো। মজিদ স্যার চোখে দেখি অন্ধকার। কবিতা লিখে এসে থামলো না। আমার কাছ থেকে বোতল ভূত কিছুক্ষণের জন্য ধার নিয়ে ছাদে চলে গেল। তারপর খুব করুণ গলায় বোতল ভূতকে বলল, ও প্রিয় বোতল ভূত, ও আমার লক্ষ্মী ভূত, ও আমার ময়না ভূত, তুমি মজিদ স্যারের পা ভাঙার একটা ব্যবস্থা করে দাও ভাই, যাতে সে আর আমাদের পড়াতে আসতে না পারে। অন্তু লক্ষ্য করেনি যে বড় চাচা ছাদের এক কোনায় সারা গায়ে অলিভ অয়েল মেখে রোদ তাপাচ্ছেন। সেখান থেকে তিনি মেঘ গর্জন করলেন, অন্তু এদিকে আয়। অন্তু এগিয়ে গেল। বোতলটা আমার কাছে দে। অন্তু বোতল দিল। কানে ধর। অন্তু কানে ধরল। বড় চাচা বললেন, শকুনের বদদোয়ায় গরু মরে না, বুঝলি? যদি মরতো তবে দেশের সব গরু মরে সাফ হয়ে যেত, বুঝতে পারলি? জি চাচা, বুঝতে পেরেছি। কানে ধরে দাঁড়িয়ে থাক, আর আমি এখনই মজিদ মাস্টারকে খবর পাঠাচ্ছি। সে যেন আজ থেকে 2 বেলা আসে, সকালে একবার, সন্ধ্যায় একবার। যে রোগের যে দাওয়াই সেটাই দিতে হবে। মজিদ স্যারকে খবর পাঠাতে হলো না। তার বাড়ি থেকে খবর এসে পড়লো কিছুক্ষণ আগে বাথরুমে পা পিছলে পড়ে গিয়ে তার পা ভেঙে গেছে। বড় চাচা অত্যন্ত গম্ভীর হয়ে গেলেন। বোতল ভূতকে স্টিলের আলমিরায় তালাবদ্ধ করে রাখলেন। চাবি সবসময় তার কোমরে কালো সুতোর সঙ্গে বাঁধা। সেই চাবি হাতে পাওয়ার কোনো উপায় নেই। অথচ এই মুহূর্তে বোতল ভূতকে আমাদের খুবই দরকার। না, আমাদের পরীক্ষার জন্য নয়। পরীক্ষা যা হবার হবে, হয়তো ফেল করব, সেটাও ভালো। ফেল করলে রবীন্দ্রনাথ হবার একটা সম্ভাবনা থাকে। যারা সব পরীক্ষায় ফার্স্ট সেকেন্ড হয় তারা কবি সাহিত্যিক হতে পারে না, নিয়ম নেই। বোতল ভূতটা আমাদের দরকার পাশ ফেলের জন্য নয়, ওরু আপার জন্য। ওরু আপার বিয়ে ঠিকঠাক হয়ে যাচ্ছে, বড় চাচাই ব্যবস্থা করেছে। তার মতে মেয়েগুলিকে খুব তাড়াতাড়ি বিয়ে দিতে হয়, আর ছেলেগুলোকে দেরিতে, তাহলে সংসার সুখের হয়। ওরু আপার বিয়ে করার মোটেও ইচ্ছে নেই। সে খুব কান্নাকাটিও করছে। বড় চাচা বলছেন, কেঁদে লাভ হবে না, আজ হোক কাল হোক বিয়ে তো করতেই হবে। আজ হলেই ক্ষতি কি? একদিন 4-5 জন ইয়া মোটা মোটা মহিলা এসে ওরু আপাকে দেখে গেল। তাদের কি সব প্রশ্ন! গান বাজনা জানো? সেলাই জানো? রান্না বান্না কিছু শিখেছো? কোরআন শরীফ পড়তে পারো? পেটের নামাজে কয় রাকাত হয় বলতে পারো? ওরু আপা দিন রাত কাঁদে। তার কত ইচ্ছে সে পড়াশোনা শেষ করে জাহাজে করে সারা পৃথিবী ঘুরবে,
বেচারের জন্য আমাদের খুব মন খারাপ। ওরু আপা চলে গেলে বাড়ি অন্ধকার হয়ে যাবে। আমরা ঝগড়া করবো কার সাথে, হাসি তামাশাই বা করবো কার সাথে? শেষটায় যেদিন পানচিনি হবে সেই দিন কোনো উপায় না দেখে স্টিলের আলমিরায় মুখ লাগিয়ে বললাম, বোতল ভাই একটা উপায় করো। কোনো কথা শুনবো না, উপায় তোমাকেই করতে হবে। এটা যদি করে দাও তাহলে আগামী 3 মাস তোমাকে আর বিরক্ত করব না, কথা দিচ্ছি। 1 সত্যি, 2 সত্যি, 3 সত্যি। পানচিনি উপলক্ষে ওরু আপাকে সাজানো হচ্ছে। সাজাচ্ছেন আমার মেজু মামি। আমরা দূরে বসে দেখছি। কাজল পরানোর সময় তিনি হঠাৎ অবাক হয়ে বললেন, তোর চোখগুলো এমন ফলা ফলা লাগছে কেন? মনে হচ্ছে ব্যাঙের চোখ। ওরু আপা আর উত্তর দিল না। আমরা দেখলাম সত্যি তাই, চোখ দুটো যেন ঠেলে বের হয়ে আসছে। সাজানো শেষ হবার পর সবার চোখ কপালে উঠে গেল। কি কুৎসিত যে দেখাচ্ছে, তাকানো যাচ্ছে না। আমার মা বিরক্ত হয়ে মেজু মামিকে বললেন, এটা কিরকম সাজ হলো? মেজু মামি বললেন, কোথায় যেন একটা গন্ডগোল হয়ে গেছে, অসুবিধা নেই, আবার সাজানো হবে। এবার আরো বিশ্রী হলো। মনে হচ্ছে নীল শাড়ি পরে একটা বুড়ো বাদর বসে আছে, অথচ ওরু আপার পরীর মতো সুন্দর। তৃতীয়বার সাজানোর সময় ছিল না, পাত্রপক্ষ এসে গেছে। ওরু আপাকে তাদের সামনে নিয়ে যাওয়া হলো। তারা ভূত দেখার মতো চমকে উঠল। একজন মহিলা জিজ্ঞেস করলেন, তোমার নাম কি? ওরু আপা অবিকল বানরের মতো কিচকিচ করে বলল, নিজের গলা শুনে নিজেই অবাক হয়ে গেছে সে। সবাই মুখ চাওয়াচাওয়ি করতে লাগলো। বড় চাচা বারান্দায় গম্ভীর মুখে বসে রইলেন। একবার শুধু বললেন, ব্যাপারটা কি হয়েছে আমি বুঝতে পারছি। আমরাও খুব ভালো মতোই বুঝতে পেরেছি। আমাদের আনন্দের সীমা নেই, কারণ বিয়ে ভেঙে গেছে, বরপক্ষের লোকজনও চলে গেছে। ওরু আপা হাসছে, কি সুন্দর যে দেখাচ্ছে তাকে। এক চৈত্র মাসে বোতল ভূত এনেছিলাম, এখন আরেক চৈত্র মাস। দেখতে দেখতে 1 বছর কেটে গেল। কত কাণ্ড হলো বোতল ভূত নিয়ে। সে হয়ে গেল আমাদের সুখ দুঃখের বন্ধু। কোনো একটা সমস্যা হলেই বোতল ভূতের কাছে যাই, কাতর গলায় সমস্যার কথা বলি। ও ভাই বোতল ভূত, লক্ষ্মী সোনা, চাঁদের কণা, 6 প্রশ্নমালার 3 নম্বর অঙ্কটা পারছি না, একটু দেখবে কিছু করা যায় কিনা? ও ভাই বোতল ভূত, আজ ইংরেজি পড়া শেখা হয়নি, তুমি কি দয়া করে ইংরেজি স্যারের অসুখ বানিয়ে দেবে? আজ মগদাপাড়ার বদমাস ছেলেগুলোর সাথে আমাদের একটা মারামারি আছে, তুমি কি আমাদের দয়া করে জিতিয়ে দিবে? এই জাতীয় আবেদন সবসময় যে কাজে হয় তা না, তবে বেশিরভাগ সময়ই কাজে আসে। সাধারণত খুব জটিল সমস্যায় বোতল ভূত আমাদের পাশে দাঁড়ায়। এই যেমন ওরু আপার বিয়ে ভাঙার ব্যাপারটাই ধরা যাক না, কেমন চট করে বিয়ে ভেঙে গেল। বোতল ভূত হাতের কাছে ছিল বলে এটা সম্ভব হয়েছে। আমি ঠিক করলাম 1 বছর পার হলেই বোতল ভূতের জন্মদিন করা হবে। বন্ধু বান্ধব সবাইকে বলবো, 1 টাকা করে চাঁদা ধরা হবে, সারাদিন খুব হইচই করা হবে। আমাদের ক্লাসের মন্টুকে বলা হবে এই উপলক্ষে একটা কবিতা লেখার জন্য। মন্টু হচ্ছে আমাদের ক্লাসের কবি। সে এ পর্যন্ত 311টা কবিতা লিখেছে। এর মধ্যে কয়েকটা অতি বিখ্যাত, যেমন আমাদের অঙ্ক স্যারকে নিয়ে লেখা কবিতা বিভীষিকা। ওই আসছে অঙ্ক স্যার, চোখে দেখছি অন্ধকার, হব আমরা পগার পার। গায়কদের গান গাইতে বললে তারা সবসময় বলে, আজ আমার গলা ভেঙে গেছে, মুড নেই, ইচ্ছে করছে না, ইত্যাদি ইত্যাদি। কবিদের বেলায় ভিন্ন ব্যাপার, তাদের কবিতা লিখতে বললেই খাতা কলম নিয়ে বসে পড়ে। মন্টুও তাই করলো। টিফিন টাইমের মধ্যে 6 পাতার কবিতা লিখে ফেললো। কবিতার শিরোনাম ওগো প্রিয় বন্ধু। কবিতা শুনে আমরা তো মুগ্ধ। আমাদের ধারণা হলো স্বয়ং রবীন্দ্রনাথও ছেলেবেলায় এত ভালো কবিতা লেখেননি। আমরা মন্টুকে মহাকবি টাইটেল দিয়ে দিলাম। ঘোষণা করে দেয়া হলো এখন থেকে মন্টুকে শুধু মন্টু বললে কঠিন শাস্তি হবে, মন্টুকে ডাকতে হবে মহাকবি মন্টু। বোতল ভূতের জন্মদিনের ব্যাপারেও সবার খুব আগ্রহ দেখা গেল। শুধু আমাদের ক্লাসেই না, অন্য ক্লাসের ছেলেরাও চাঁদা নিয়ে উপস্থিত, তারাও জন্মদিন করতে চায়। ক্লাস 5-এর ছেলেরা এসে বলল তারা বোতল ভূতকে একটা সংবর্ধনা দিতে চায়। ক্লাস 6-এর ছেলেরাও এসে বলল তারাও সংবর্ধনা দিতে চায়। শেষ পর্যন্ত ঠিক করা হলো স্কুলের তরফ থেকে একটা সংবর্ধনা দেয়া হবে। সেই উপলক্ষে কমিটি তৈরি হলো, মানপত্র লেখা হলো।
মানপত্র লিখলেন ক্লাস 10-এর আবু বকর ভাই। চমৎকার মানপত্র। হে ভূত, হে অশরীরী প্রাণ, হে বোতলবন্দি মুক্ত হৃদয়, হে মহাপ্রাণ, এইসব লেখা। পড়লে রক্ত গরম হয়ে যায়। আমরা ঠিক করলাম বোতল ভূতের সংবর্ধনায় যার কাছ থেকে বোতল ভূতটা পেয়েছি তাকেই সভাপতি করা হবে। ওই যে রবি ঠাকুরের মতো দেখতে বুড়োকে, উনি হয়তো আসতে চাইবেন না, না চাইলেও তাকে হাতে পায়ে ধরে রাজি করাতেই হবে। একদিন বিকেলে দল বেঁধে গেলাম তার কাছে। তার বাড়ির কাছে এসে থমকে দাঁড়াতে হলো। সব কেমন অন্যরকম লাগছে। বাড়ি রং করা হয়েছে, শান্তিনিকেতন লেখা সাইনবোর্ডটাও নেই। সুন্দর একটা বাগানও করা হয়েছে বাড়ির সামনে। ফর্সা মতো একজন বৃদ্ধ গেঞ্জি গায়ে খুরপি হাতে বাগানে কাজ করছেন। আমি এগিয়ে গিয়ে বললাম, উনি কি আছেন? উনিটাকে? ওই যে রবীন্দ্রনাথের মতো দেখতে, লম্বা দাড়ি, লম্বা চুল। বৃদ্ধ হেসে ফেললেন। আর তখনই বুঝলাম উনিই সেই লোক। দাড়ি কেটে ফেলেছেন, চুল ছোট করে ফেলেছেন। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম। বৃদ্ধ বললেন, ব্যাপার কি? হ্যাঁ, কি ব্যাপার বলো? তার আগে বলুন, আপনি কি উনি? হ্যাঁ, আমি সেই মানুষ। আমরা বোতল ভূতের ব্যাপারটা তাকে বললাম। বোতল ভূত আমাদের জন্য কি কি করেছে তাও বললাম। তার বিস্ময়ের সীমা রইল না। তাকে দেখে মনে হলো এমন অদ্ভুত কথা তিনি তার জীবনে শোনেননি। হতভম্ব হয়ে যাওয়ার স্বরে বললেন, আমি তোমাকে বোতল ভূত দিয়েছি? জি। কি সর্বনাশের কথা! আমি ভূত পাবো কোথায় যে তোমাকে বোতলে ভরে দেব? এই তো দেখুন না, আমার সঙ্গেই তো আছে। আমি শিশিটা তার হাতে দিলাম। তিনি গভীর আগ্রহে শিশি নেড়েচেড়ে দেখে বললেন, আসলে ব্যাপারটা কি হয়েছে তোমাদের বলি। আমার এতদিন মাথা ঠিক ছিল না, দীর্ঘদিন অসুস্থ ছিলাম, চিকিৎসা চলছিল। এখন মনে হচ্ছে মাথা খারাপ অবস্থায় ওসব করেছি। আমরা মুখ চাওয়াচাওয়ি করতে লাগলাম। বৃদ্ধ বললেন, তোমরা যে সময় জন্মেছ তার অনেক আগেই মানুষ চাঁদে নেমে গেছে, মঙ্গল গ্রহে নেমেছে মেরিশনাল মহাশূন্যযান, আর তোমরা কিনা ভূত নিয়ে মাতামাতি করছো। আমার না হয় মাথা খারাপ, কিন্তু তোমাদের তো আর মাথা খারাপ হয়নি। তোমরা কেন ওইসব বিশ্বাস করলে? আমি ক্ষীণ গলায় বললাম, বোতল ভূত আমাদের জন্য অনেক কিছু করেছে। কি করেছে? আমরা একে একে ভূতের কাণ্ড কারখানা বললাম। বৃদ্ধ মিটিমিটি হাসতে হাসতে বললেন, এইসব ঘটনা এমনিতেই ঘটতো, স্বাভাবিক নিয়মে এসব ঘটেছে, আর তোমরা ভেবেছো ভূত ওসব করেছে। আমাদের মন অসম্ভব খারাপ হয়ে গেল। বৃদ্ধ বললেন, মানুষের অসীম ক্ষমতা, অসাধ্য কাজের জন্য মানুষের ভূতের দরকার হয় না, সে নিজেই পারে। এই বৃদ্ধির কথা শুনে আমাদের এতই মন খারাপ হলো যে প্রায় চোখে পানি এসে পড়ার মতো অবস্থা। আমাদের কাণ্ড কারখানা দেখি হয়তো বা বৃদ্ধের মায়া হলো। তিনি বললেন, তোমরা ভূতের সম্বর্ধনার আয়োজন করেছো, খুব ভালো কথা। আমি সভাপতি হিসেবে সেখানে যাব, অবশ্যই যাব, কিন্তু কথা দিতে হবে সভার শেষে বোতলটা আমাকে দিয়ে দেবে। কি কথা দিচ্ছ? আমরা চুপ করে রইলাম। বৃদ্ধ বললেন, যাও, বোতল নিয়ে বাড়ি যাও, সংবর্ধনা শেষে আমাকে তা দিয়ে দেবে। কোথায় রাখলাম বোতলটা? আশ্চর্যের ব্যাপার, বোতলটা খুঁজেই পাওয়া গেল না। বৃদ্ধ বিস্মিত হয়ে বললেন, এখানেই তো ছিল, দেখো তো তোমরা কেউ পকেটে রেখেছো কিনা। আমাদের কারোর পকেটেই বোতল নেই। আমরা তন্ন তন্ন করে খুঁজলাম, নেই নেই নেই, কোথাও নেই। বৃদ্ধ গম্ভীর গলায় বললেন, ভালোই হয়েছে, আপদ বিদায় হয়েছে। যাও, এখন তোমরা বাড়ি যাও, এই জাতীয় বিষয় নিয়ে আর মাথা ঘামাবে না, কেমন? আমরা ফিরে এলাম। ফেরার পথে মনে হলো আমরা ভূতকে বিশ্বাস করি না বলে বেচারা ভূত আমাদের ছেড়ে চলে গেছে। মোতর ভূত খুবই দুঃখ পেয়েছে। গভীর বেদনায় আমাদের চোখে পানি এসে গেল। আমি মনে মনে বললাম, ভাই ভূত, তুমি সত্যিই হও আর মিথ্যা হও, আমি সারা জীবন তোমাকে ভালোবেসে যাব। তুমি যেখানেই থাকো ভালো থেকো, সুখে থেকো। এতক্ষণ আপনারা শুনছিলেন গল্প বোতল ভূত এর শেষ পর্ব। কেমন লাগলো আমাদের পরিবেশনা? শীঘ্রই আবারও হাজির হব নতুন কোনো গল্প নিয়ে। টিল দেন,
সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল গল্প ও ভ্রমণ কথা অ্যান্ড প্রেস দি বেল আইকন। এবং অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন যে আপনারা নেক্সট কোন গল্পটি শুনতে চান। থ্যাংক ইউ।